তোর আজকি লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা ৮। অভিমানী আকাশ বুক ভেঙে কান্না শুরু করেছে তখন। বাইরে টিপ টাপ বর্ষণ, যদিও গা ভেজানো ঝমঝমে বৃষ্টি নয়, বাতাসের সঙ্গে মিলেমিশে খুব আলতোভাবে ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। মাতাল হাওয়ার হিম হিম পরশে কাঁপন তুলছে পিশিলার নাজুক কায়া। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গুটে গুটে মেরে কয়েক কদম এগিয়ে যেতেই সামনে পড়ল ইয়াস। ওকে দেখা মাত্রই আচানক থমকে গেল পিশিলার পা। পিশিলার সঙ্গে সঙ্গে এবার দাঁড়িয়ে পড়ল নিভানো। শুষ্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে পরখ করে। হাতার আস্তিন গোটাতে গোটাতে ভাব নিয়ে বলল, বলো কাকে সাইজ করতে হবে? কোথায় সেই হতচ্ছাড়া? পিশিলা কোনো জবাব দিল না। চুপচাপ হাতের ইশারায় দেখিয়ে দিল ইয়াসকে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো ইয়াস। গাড়ির সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে নির্বিঘ্নে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সে। আগে কখনো ইয়াসকে এভাবে সরাসরি স্মোকিং করতে দেখেনি পিসি। তাই তো আজ প্রথমবার দেখে একটু আশ্চর্যই হলো। আঙুলের ফাঁকে আটকে থাকা ওই জ্বলন্ত শলাকা আর ঠোঁট দুটো গোলাকার করে আকাশের দিকে বারবার নিশ্চিত করা ধোঁয়ার কুণ্ডলিতে ইয়াসকে অদ্ভুত সুদর্শন লাগছে, যেমনটা আগে কখনো লাগেনি পিশিলার চোখে। সারা জীবন বিরক্তির নজরে দেখে আসা ৬ ফিট ৩ ইঞ্চি লম্বা তাল গাছের মতো ছেলেটাকে আজ হুট করেই নিজের চোখে সুদর্শন লাগার ব্যাপারটা ঠিক হজম হলো না পিশিলার। তাও আবার সিগারেট ফোঁকার সময়। সহসা শুষ্ক ঢোক গিলল ও। তারপর পাশে দাঁড়িয়ে থাকা নিভানকে উদ্দেশ্য করে খুব করুণ গলায় বলল, বাদ দিন, আপনি বোধহয় পারবেন না এই তালগাছের সঙ্গে। কেন পারবো না কেন? তুমি কি আমায় আন্ডার এস্টিমেট করছো? নিভানের কণ্ঠস্বর কিছুটা তীর্যক শোনালো। পিশিলা আবারও নিরেট গলায় বলল, না তা ঠিক নয়, কিন্তু ওর মাসাল দেখেছেন? আর চোখ দুটো দেখে মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। বলে নিভানকে আর কথা বলার সুযোগ না দিয়েই পায়ে পায়ে সামনে এগিয়ে গেল পিশিলা। ওকে দেখে সিগারেট ফেলে দিল ইয়াস। বাম হাতে থাকা ব্যাগটাকে চোখের সামনে তুলে ধরে চোখ দিয়ে ইশারা করতেই ছুটে এলো পিশিলা। কাছে এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ব্যাগটার ওপর। দু হাতে আঁকড়ে ধরে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে অবিশ্বাস্য দৃষ্টিপাত করলো ইয়াসের দিকে। তার অপরূপ নীলাভ চোখের কোণে চিকচিক করছে খুশির জোয়ার। এইটুকুই যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে মেয়েটা। তেমনভাবে পুলকিত স্বরে বলল, এটা কোথায় পেলে তুমি? নীল বরাবরই অসহ্য লাগে ইয়াসে। বুকে অদ্ভুত একটা ব্যথার সৃষ্টি হয়। সহজা চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিল ইয়াস। আরেক দিকে দায় সারা গলায় বলল, চোর এসে আমার হাতে দিয়ে গেল। কেন দিয়ে গেল কেন? অবুঝের মতো ঠোঁট উল্টালো পিশিলা। সঙ্গে সঙ্গে সরল কপাল বেঁকে গেল ইয়াসের। বিরক্ত হয়ে জবাব দিল, দেবে না তো কী করবে? নেওয়ার মতো কিছু আছে এই ব্যাগে? খালি ব্যাগ নিয়ে ঘুরিস কেন? এটাই তো ফ্যাশন। এসব বোঝার মতো সেন্স আছে নাকি তোমার? দরকার নেই এসব অহেতুক সেন্স মাথায় নিয়ে ঘুরলে পরে আমার ব্রেন জ্যাম হয়ে যাবে। বউকে কিভাবে সামলাও সেটাই দেখব আমি। আমার বউ নিয়ে তোর এত টেনশন করতে হবে না। কথার এই পর্যায়ে হঠাৎ করে চুপ হয়ে গেল ওরা। অস্বস্তি এড়াতে দুজনে ঘুরে তাকালো দুদিকে। ছেলে মেয়ে দুটো তখন থেকে এক নাগাড়ে ইটালিয়া ভাষায় বকবক করেই যাচ্ছে, যার অর্থ না বুঝে হাঁ করে তাকিয়ে দেখছিল নিভান। এবার হুট করেই থেমে যাওয়ায় একটু আশ্চর্য হলো সে। রু কুচকে জিজ্ঞেস করল, তোমরা হঠাৎ থেমে গেলে যে? ইয়াস পিশিলা দুজনের একজনও উত্তর দিল না তার কথার। উল্টো চাওয়াচাই করে আবারও মুখ ঘুরিয়ে নিল। তখনই ব্যাগটাকে পরখ করে সতর্ক গলায় বলল নিভান, এটা তো গুচি ব্র্যান্ডের ব্যাগ, অনেক দামি। চোর কেন এটাকে ফেরত দিয়ে যাবে? প্রশ্নই ওঠে না। নিভানের প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গেল ইয়াস। উল্টো পিশিলাকে তাড়া দিয়ে বলল, বৃষ্টি পাচ্ছে, গাড়িতে ওঠ। বলেই হর্ন হনিয়ে এগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো সে।
সামান্য মাথা নাড়িয়ে ইয়াসের কথায় সায় জানিয়ে নিভানের দিকে ফিরে তাকালো পিসিলা। মৃদু হেসে বলল, আসছি, আজকের জন্য ধন্যবাদ। সে কি, তুমি না এই ছেলেটাকে সাইজ করার জন্য আমাকে নিয়ে এলে? তাহলে ওর গাড়িতে কেন উঠছো? নিভানের কণ্ঠে উদ্বেগ। পিসিলা আশাহত গলায় জবাব দিল, ওর সঙ্গেই তো পাঠিয়েছে পাপা। তাহলে যাব কোথায় বলুন? মানে? এবার বিগলিত হাসল পিসিলা। নিভানের খুব বেশি কৌতূহল দেখে সম্পূর্ণ ব্যাপারটাকে ঘুরিয়ে বলল, মানে আগামী কয়েকদিন এই শহরেই আছি, প্রচুর ঘুরব, দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ শিওর। ফোন নাম্বারটা পাওয়া যাবে? লাজ লজ্জার মাথা খেয়ে চট করেই নাম্বার চেয়ে বসল নিভান। পিসিলা না সূচক মাথা নাড়িয়ে বলল, এদেশে সিম কার্ড তোলা হয়নি। ইনস্টাগ্রাম আছে? আছে তো। পিসিলার উত্তর শুনে পুলকিত হলো নিভান। ভীষণ প্রফুল্ল দেখালো তাকে। জলদি মোবাইল হাতড়ে সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ফলো করলো পিসিলাকে। তারপর মেয়েটার দিকে মোহ দৃষ্টিতে তাকিয়ে বলল, সি ইউ এগেন। বিপরীতে কোনো কিছু বলার ফুরসত পেল না পিসিলা। তার আগেই বাজ খায় আওয়াজে হর্ন বাজালো ইয়াস। হর্নের আওয়াজে ওরা ঘুরে তাকালে আবারও পাথুরে গলায় বাক্য ছুড়ল সে, তোকে কিছু বলেছি আমি প্রিসি? কথা কানে যায়নি? আর সময় নষ্ট করল না পিসিলা। নিভানকে বিদায় জানিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল গাড়ির দিকে। নিভান প্রস্তুতিভূত হয়ে চেয়ে দেখল সেই রুশ রমণী ছুটে চলা। তারপর হঠাৎই ইয়াসের দিকে দৃষ্টিপাত করে বিড়বিড়ালো, ছেলেটা একটু বেশি অহংকারী। রাতের শহরে আকাশ ভাঙা বৃষ্টি, পিচ ঢালা রূপরঙা পথঘাট ডুবে আছে বর্ষায়। দৃশ্যপট ঝাপসা হওয়ায় গাড়ি গ্লাস ওয়াইপারটা ক্রমাগত এদিক ওদিক দোল খাচ্ছে। যত দূর চোখ যায় কেবল ধূসর প্রান্তর। সেই ক্রন্দিত আকাশের সঙ্গ দিতে দিতেই গন্তব্যে পৌঁছালো ওরা। গাড়ি এসে থামলো একটা সাদা রঙের ডুপ্লেক্স বাড়ির গ্যারেজে। বৃষ্টির কারণে বাইরেটা ঠিকঠাক দেখা না গেলেও ভিতরে যে আলো জ্বলছে তা স্পষ্ট দৃশ্যমান। ইয়াস আর অপেক্ষা করল না। ব্যাগটাকে মাথায় নিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভিতর। পিসিলাও চলল ওর পিছু পিছু। ভিতরে গিয়ে দরজা নক করতে হলো না। তার আগেই ভিতর থেকে কেউ একজন এসে অভূতপূর্বভাবে জাপটে ধরল ইয়াসকে। লোকটার সান্নিধ্য পেয়ে ইয়াসও যেন খুশিতে আত্মহারা। ইয়াস খুব একটা হাসে না, তবে যখন হাসে তখন ওকে চমৎকার দেখায়। আজকেও তার ব্যতিক্রম হলো না। ওর মনে যে জিলাপির মতো প্যাঁচ চেহারা দেখে তা কিচ্ছুটি বোঝার উপায় নেই। মানুষটাকে জড়িয়ে ধরে গা কাঁপিয়ে হাসছে ইয়াস। লোকটাও আদুরে ভঙ্গিতে পিঠ চাপড়ালো ইয়াসের। প্রশ্নের স্বরে বলল, কি ব্যাপার ইয়ংম্যান, তুমি তো দেখি আমার চেয়েও লম্বা হয়ে গেছো। হতেই হবে, ইয়াস ইউভান অলওয়েজ বেস্ট ইউ আঙ্কেল। কণ্ঠে একটা নেকি দাপট নিয়ে প্রত্যুত্তর করল ইয়াস। বিপরীতে কপাল গোছালো লোকটা। ভাবুক স্বরে বলল, ড্যাডির মতো শুরু করেছো দেখছি। অ্যাবসলিউটলি। কথাটা বলে আবারও হো হো আওয়াজ করে হেসে উঠল ইয়াস। ওর হাসির আওয়াজটা পিসিলার কানে তরঙ্গের মতো প্রতিধ্বনিত হচ্ছে। একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই হাসি থামিয়ে ইয়াস বলল, তুমি তো দেখছি বুড়ো হয়ে গেছো মাহিন আঙ্কেল। ইয়াসের কথা শুনে চোখে একটা রিমলেস গ্লাস চড়ালো মাহিন। বয়োজ্যেষ্ঠদের মতো করেই বলল, তা তো একটু হয়েছি, ছেলে বড় হচ্ছে না। কথাটা শুনে লোকটার আপাদ মস্তক পরখ করল পিসিলা। মনে মনে ঘোর প্রতিবাদ জানিয়ে বলল, মোটেই না, ওনাকে তো টু মাচ হ্যান্ডসাম লাগছে। ওয়েল মেনটেন ফিগার, মাথা ভর্তি ঘন চুল, চেহারার টানটান ভাব, কোথাও তো বয়সের ছাপ নেই। ওনাকে আর্লি 30 এইজের বললে ভুল হবে না, কিংবা তার চেয়েও কম। হাসতে হাসতে এক পর্যায়ে মাহিনের চোখ গিয়ে আটকালো সামনে দাঁড়িয়ে থাকা সোনালি চুলে বিদেশিনীর দিকে। ঠিক বিদেশিনী নয়, মেয়েটার ত্বকে সাদা ফ্যাটে রঙের অভাব রয়েছে। তার বদলে শরীরে গিয়ে বসেছে গোলাপি আভাভুক্ত একটা উজ্জ্বল ফর্সা রং। তাকালেই কেমন গলে গলে যায় অন্তর। প্রথম দর্শনেই ইয়াসের দিকে চোখ ছোট ছোট করে তাকালো মাহিন।
জোহরি গলায় বলল, গার্লফ্রেন্ড? মাহিনের দেখা দেখি ইয়াসও এবার ঘুরে দৃষ্টিপাত করল প্রিসিলার ওপর। আধ ভেজা হয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা। ফর্সা চেহারা ঠান্ডায় জমে নীল বর্ণ ধারণ করেছে তার, অথচ একেবারের জন্য ওর দিকে ভ্রুক্ষেপ করেনি ইয়াস। পিসিলার এই হাল দেখে তুষারের ওপর ক্ষিপ্ত হলো অন্তর। মনে মনে ভাবল, বাবা সত্যিই ভুল করেছে এবার। আমার মতো ছন্নছাড়া ভবঘুরে মানুষের সঙ্গে মেয়েটার জীবনটা না জুড়লেও পারত। তুমি তো দেখছি মেয়েটার ওপর একেবারে ফিদা, এক ধ্যানে তাকিয়েই আছো তখন থেকে। মাহিনের কথায় রোম কাটল ইয়াসের। সংবিদ ফিরে পেতেই স্পষ্ট গলায় বলল, না, ও আমার গার্লফ্রেন্ড নয়। তাহলে? ও হলো পিসলা জাওয়াত, পাপা আর মাম্মার মেয়ে। ও তাই বলো, কাজিন তোমার? ও আমার কাজিনও নয়। পিসিলার দিকে গভীর দৃষ্টিপাত করে উত্তরটা দিল ইয়াস। তখনই পিসিলাকে কাঁপতে দেখে উপাস থেকে অস্থির গলায় বাক্য ছুড়ল মাহিন, আরে আরে, তুমি তো কাঁপছো, তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করে এসো। ঘুরে দাঁড়িয়ে ইয়াসকে উদ্দেশ্য করে বলল, স্টাফরা ব্যাগপত্র সব নিয়ে গেছে, তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ডিনারের টেবিলে জমিয়ে আড্ডা হবে। বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাব, যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেব। অক্টোবরের প্রথম বৃষ্টি আজ। রাস্তার পাশে টং দোকানে বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে আনমনে গুনগুন করছে মাহিদ মিলা। তার কাঁধে মস্ত বড় গিটারের ব্যাগ। সচরাচর খুব একটা গিটার নিয়ে বের না হলেও বৃষ্টির দিনে কেমন যেন উদাসীন হয়ে যায় মেয়েটা। বাইরে বৃষ্টির ছাদ আর মেঘ ভেজা হাওয়া বারবারই তার মনটাকে স্বতঃস্ফূর্ত করে তোলে। শত শত ব্যস্ততার মাঝেও সব কিছু ছেড়ে ছুড়ে নীড়হারা পাখির মতো ছুটে চলে সে উদ্দেশ্যহীন। এখানে সেখানে গানের আসর বসায়, ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজে। টং দোকানে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খায়, তারপর আবারও ফিরে যায় নিজের চিরচেনা একঘেয়ে জীবনে। আজকেও হৃদ মিলার জীবনে তেমনই এক স্বঘোষিত ছুটির দিন। তবে গানের আসর বসালেও আজ আর বৃষ্টিতে ভেজা হলো না তার। প্রতিবার বৃষ্টিতে ভিজে জ্বর হয় আর বাবা দুশ্চিন্তা করে করে ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে। সব সময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দিলেও আজ বাবার কথা ভেবে খুব কষ্ট করে অক্টোবরের প্রথম বৃষ্টিকে বিদায় জানালো সে। ভেজা লোভটাকে সামাল দিল হৃদমিলা। বাস্তব জীবনে সে খুব একা। একমাত্র বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। বিয়ে, ভালোবাসা এসবের বয়স তার হয়েছে অবশ্য, তবে হৃদের মনে হয় সঠিক মানুষটাই এখনও আসেনি তার জীবনে। আপাত বৃষ্টিতে হৃদ মেলা সুন্দরী, অন্তত মানুষ তো তাই বলে। নয়তো পড়াশোনা, চাকরির এই লম্বা জার্নিতে কম মানুষ তো আর তাকে উপলব্ধ করার চেষ্টা করেনি। কাছাকাছি আসার প্রচেষ্টায় কত সমবয়সী না কত শত পাগলামি করেছে, কিন্তু হৃদ মিলার জীবনে এই অধ্যায়টা সত্যিই বড় জটিল। এখনও তেমন কেউ আসলোই না যাকে প্রথম দেখেই বুকের ভিতর ডঙ্কা বেজে উঠবে। অদ্ভুত এক শিহরণে বিদ্যুৎ বয়ে যাবে সর্বাঙ্গে। মানুষটার আগমনে মন তাকে নিজে থেকেই সংকেত পাঠাবে। কিন্তু আফসোস, এতগুলো বছর পরেও সেরকম কেউ এলো না জীবনে। হৃদ মিলারও আর প্রেমে পড়া হলো না। বাবা অবশ্য কখনো জোরাজোরি করেনি এসব নিয়ে। সেই চায় হৃদ মিলা সব সময় নিজের মনের কথা শুনুক। যেভাবে জীবন কাটাতে ইচ্ছে হয় সেভাবেই কাটাক, অন্তত আফসোস যেন না থাকে কোনো। মনে মনে নানান সমীকরণ মেলাতে মেলাতেই অনেকটা সময় পেরিয়ে গেল। বৃষ্টিও কমে এলো খানিক। এখন যেটুকু আছে তাতে হেঁটে যাওয়া যায়। রাস্তা পেরোলেই বাস স্ট্যান্ড। তাই হৃদ মিলাও আর সময় নষ্ট করল না। গিটারের ব্যাগটাকে সামলে দ্রুত বেরিয়ে পড়ল টং দোকানের ছাউনি থেকে। অন্ধকার হাতলে কোনো মতোই ফুটপাত ধরে সড়ক পথে পা রাখতে না রাখতেই সারা দিনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা হতে গেল তখনই। রাস্তার মাঝ বরাবর পা রাখতেই কোথা থেকে যেন দ্রুত বেগে একটা গাড়ি ছুটে এলো হৃদের দিকে। ঘটনার আকস্মিকতায় হক চকিয়ে উঠল সে। সহসা ছুটে যাওয়ার আর শক্তি পেল না।
সিদ্ধান্তহীনতায় পা দুটো থমকে গেল সেখানেই। পিছন থেকে গা কাঁপিয়ে হর্ন বাজালো ড্রাইভার। দিগ্বিদিক শূন্য হয়ে সেদিকে তাকাতেই গাড়ির হেডলাইটের তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুঁচকে গেল হৃদমিলার। কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস থমকে গেল যেন। মনে হলো এটাই বুঝি শেষ, কিন্তু না, অভূতপূর্বভাবেই একেবারে শরীরের সংস্পর্শে এসে ব্রেক কষল গাড়িটা। নিঃসন্দেহে ভিতরে যে বসে আছে সে দক্ষ ড্রাইভার, নয়তো এত কাছ থেকেও ব্রেক টানা সম্ভব নয়। ওদিকের প্রবল অস্থিরতায় হাত থেকে গিটার পড়ে গেল হৃদমিলার। সে নিজেও হাত পা ছড়িয়ে নিস্তেজ হয়ে বসে পড়ল জলে ভেজা চিকচিক সড়কে। তীর তীর করে ঠোঁট কাঁপছে তার, কাঁপছে চোখের পাতাও। তক্ষুনি গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে ছুটে এলো একজন। জলে ভরে ওঠা ঝাপসা দৃষ্টিতে হৃদমিলা শুধু দেখল কালো সুটে পরিহিত একটা সুঠাম দেহী লম্বা মতো লোক তার দিকে ছুটে আসে। তারপরের কয়েক মুহূর্ত একটা ঝিমঝিম ঘোরের মধ্যে দিয়ে গেল। হঠাৎই হৃদের কর্ণকুহরে পৌঁছালো রাজবাড়ি এক পুরুষালী কণ্ঠ। আরে ওকে মিস? মস্তিষ্কে ধোঁয়াশাচ্ছন্ন ভাবটা কাটল ক্ষণিক। ঘুরে তাকালো হৃদমিলা। কালো স্যুট, কালো ইয়ারবাডস, কালো রোড চশমা পরিহিত গোয়েন্দার মতো দেখতে লোকটা ওর দিকেই তাকিয়ে আছে অস্থির হয়ে। কয়েক মুহূর্ত কেটে যাবার পরেও হৃদমিলাকে একইভাবে গুম হয়ে বসে থাকতে দেখে আবারও ডেকে উঠল সে। আরে ওকে? নির্বাক চেয়ে এদিক ওদিক মাথা নাড়ালো হৃদমিলা। দুই চোখ তার কিশোরীর মতো আড়ষ্টটা। আপনি ঠিক নেই, কোথায় লেগেছে বলুন? ভাবা চাকা খেয়ে বসে থাকা হৃদের আপাত মস্তক পরখ করতে করতেই উদ্বেলিত হয়ে প্রশ্ন করল লোকটা। তার অস্থিরতা দেখে এতক্ষণে মুখ খুলল হৃদমিলা। গলা খাদে নামিয়ে মৌন স্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আমার গিটার? বলেই ঘুরে তাকালো সে। দেখল মস্ত গিটারের একাংশ রীতিমধ্যে গাড়ির নিচে চাপা পড়েছে। দৃশ্যটা দেখা মাত্রই চোখের কুটোর জলে ভরে উঠল মেয়েটা। হু হু করে কেঁদে উঠল সে। জড়ানো গলায় বলল, আমার গিটার? হঠাৎ করে হৃদমিলাকে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে হক চকিয়ে উঠল রোহান। গাড়ির সামনে বসে পড়েও যে মেয়ে টু শব্দটি করেনি সে গিটারের জন্য কাঁদছে। খুব দুর্লভ ঘটনা। তবে নিজের ওপর প্রচণ্ড রাগ হলো রোহানের। কোন অলক্ষণে যে বাংলাদেশের রাস্তায় একটু মনের সুখে রাইড করতে বেরিয়েছিলাম কে জানে। এখন ঝামেলা সব নিজের ঘাড়ে। এই জন্যই বলে, যাদের মন মস্তিষ্ক সব সময় কাজের মধ্যে নিবিষ্ট থাকে তাদের অকাজ করতে নেই। গেল ভ্যাকেশনের আনন্দটা মাটি হয়ে। মনে মনে নিজেকে নানাভাবে ভৎসনা করছিল রোহান। ঠিক তখন আবারও ফুঁপিয়ে উঠল মেয়েটা। হৃদমিলাকে এভাবে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে নমনীয় হলো রোহানের অন্তর। নিশ্চয়ই কোনো না কোনো ইমোশন জড়িয়ে আছে গিটারের সঙ্গে। সেই ভেবে তাড়াহুড়ো করে গাড়ির নিচে হাত ঢুকিয়ে দিল সে। রোহানের আকস্মিক পদক্ষেপে কান্নাকাটি থামিয়ে হৈ হৈ করে উঠল মেয়েটা। আরে আরে, কি করছেন?